মে দিবস উপলক্ষে দেশ জুড়ে র্যালি। এখনো ন্যায্য অধিকার বঞ্চিত হাজার হাজার শ্রমিক। কর্মপরিবেশ আর চাকুরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত চাকুরিজীবীরা। 21 শতকেও দূর হয়নি নারী পুরুষের মজুরি বৈষম্য। এখনো পুরুষের চেয়ে কম পান নারী, বঞ্চিত হচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও। বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতে কঠিন হবে মাওয়া প্রান্তের পাইলিং, চলবে জাজিরা প্রান্তে। জমে উঠেছে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দুয়ারে প্রার্থীরা, সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি ইসির। এবং তীব্র গরমে ভারতে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। দেখা দিয়েছে পানি সংকট, শুকিয়ে যাচ্ছে গঙ্গার পানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মহান মে দিবস আজ। দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। সকালে নগরীর বিভিন্ন দিক থেকে র্যালি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে থাকে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মাথায় লাল কাপড় বেঁধে মিছিল করতে থাকে। এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন দাবি জানানো হয়। কর্মক্ষেত্রে শ্রমজীবীদের নিরাপত্তা জোরদার করার দাবিও জানান তারা। এছাড়াও শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য মালিক পক্ষকে সদয় হওয়ারও দাবি জানানো হয়। একটা মালিক একটা কারখানা থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়েছে। রাতারাতি তাদের জীবনের ব্যবধান অনেক বেড়ে গেছে, কিন্তু শ্রমিকের সাথে মালিকের ব্যবধান দিন আর রাতের তফাৎ। আমরা চাই এই ব্যবধান কমিয়ে আনতে হবে। আমরা যে সেক্টরে কাজ করি আমরা কোনো নিরাপদ নেই, কারণ আমাদের কোনো সুব্যবস্থা নাই। মালিক হাই কোয়ালিটি গাড়িতে চড়ে, আমরা বৃষ্টির দিন ঝড় ঝাপটা নিয়ে আমরা অফিসে আসি, কোনো নিরাপত্তা আমাদের জন্য নাই। দর্শক, মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ মৌটুসী। আপনি যেমনটি বলছিলেন যে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যে আত্মত্যাগ করেছিল এবং তারা যে আত্মত্যাগের জন্য তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের বিনিময়ে তাদের অধিকার এখনো বাস্তবায়িত হয়নি আসলে, যে কারণেই মূলত এই মে দিবস পালিত হয় এবং শ্রমিকরা এই যথাযোগ্য মর্যাদায় আসলে এই মে দিবস পালিত হচ্ছে। সিলেটের জেলা প্রশাসন থেকে শুরু করে সিলেটের সর্বস্তরের শ্রমিক, পরিবহন শ্রমিক, চা শ্রমিক এবং রিক্সা শ্রমিক এবং হোটেল শ্রমিক সহ সবাই আসলে আজ সকাল থেকে সিলেটের রাজপথে তারা অধিকার আদায়ের জন্য তারা মিছিল করছে, বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি এখন সিলেটের বন্দরবাজার এলাকায়। এখানে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে আসলে সকাল থেকে সমাবেশ হচ্ছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া আসলে তারা তুলে ধরছে। তো তারা যে দাবিগুলো তুলে ধরছে, তারা বলছে যে তাদের যে কোনো সময় তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বিনা নোটিশে এবং তাদেরকে কোনো নিয়োগপত্র দেওয়া হয় না এবং তারা 8 ঘন্টা তারা যাতে 8 ঘন্টা কাজ করে সেই 8 ঘন্টা কাজ যাতে বাস্তবায়ন করা যায় সেজন্যই তারা এই আন্দোলন করছে। কিন্তু তারা যেটা বলছে যে মালিকরা তাদের 8 ঘন্টা না, তাদের 12 বা 14 ঘন্টা অনেক সময় তাদেরকে কাজ করতে হয়, কিন্তু তাদের বাড়তি পরিশ্রমিক দেওয়া হয় না। তো এই বৈষম্যের প্রতিবাদে তারা বক্তব্য রাখছে এবং বিশেষ করে সিলেটের যে চা শ্রমিকদের কথা আমি বলবো। আপনারা জানেন যে চা শ্রমিকরা মাত্র 85 টাকা তাদেরকে মজুরি দেওয়া হয় প্রতিদিন। তো এটা আসলে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা, এমনটি তারা বলছেন এবং তারা সব ধরনের তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। এবং এই চা শ্রমিকরা বলছে আসলে বর্তমান বাজারে 85 টাকা মজুরি দিয়ে কোনোভাবে চলা যায় না এবং তারা সরকারের প্রতি একটি দাবি জানিয়েছে যে যত দ্রুত সম্ভব তাদের মজুরি বাড়ানো হোক এবং তাদের ন্যূনতম মজুরি যাতে 300 টাকা করা হয়, এমনটি দাবি করছেন সিলেটের চা শ্রমিকরা। এছাড়াও যে রিক্সা শ্রমিক যারা আছেন তারা বলছেন যে তাদের যে কোনো সময় তাদের রিক্সাগুলো ধরে নিয়ে পুলিশ ধরে নিয়ে যায়, যদি বৈধ এবং অবৈধ সবগুলো রিক্সা ধরে নিয়ে যায় এবং এগুলা যাতে বন্ধ করা যায় সেই দাবিও তারা জানিয়েছেন। এবং বিশেষ করে হোটেল শ্রমিকদের আমি কথা বলবো, তাদেরকে মাত্র 1500 থেকে 2000 টাকার বেশি সিলেটে কোনো বেতন দেওয়া হয় না। তারা বলছেন যে তাদের বেতন ন্যূনতম 10,000 টাকা দিতে হবে, না হয় তারা বর্তমান বাজারে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের চলা অনেকটা অসম্ভব এবং তাদের ছেলে মেয়েদেরকে অনেকটা অশিক্ষিত থেকে যায় এবং তারা স্কুলে পাঠাতে পারে না, এমনটি আসলে বলছেন সিলেটের শ্রমিকরা। মৌটুসী।
দর্শক, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মে দিবসের বিভিন্ন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে মে দিবসের কর্মসূচির খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিন মহান মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে এসেছি বরিশালের কাশীপুরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন পাসপোর্ট অফিস এলাকায়। এই জায়গাটিতে ট্রাক শ্রমিক ইউনিয়ন কিন্তু একটি সমাবেশের আয়োজন করছে মহান মে দিবস উপলক্ষে। এই সমাবেশে ট্রাক শ্রমিকের ইউনিয়নের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। এছাড়া এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বরিশাল শ্রমিক ইউনিয়নের বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি জনাব আফতাব হোসেন। আমরা ওনার সাথে একটু এখন কথা বলবো এবং জানার চেষ্টা করব কি কি আয়োজন ওনারা করেছেন এই মহান মে দিবস উপলক্ষে। আফতাব ভাই, একটু যদি আমাদেরকে সংক্ষেপে জানান। আজকে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকে বরিশাল জেলা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আমরা সকালে 10টায় জেলা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ করেছি। সমাবেশ শেষে রেলি হয়েছে। এখন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এখানে সমাবেশ হবে। সমাবেশ শেষে আমাদের ভোজ আছে, সন্ধ্যায় আবার সমাবেশ আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই আমাদের সমাবেশ। আফতাব ভাই, আপনাকে ধন্যবাদ। আফতাব ভাই, আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আজকে সারাদিন কিন্তু বরিশাল নগরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রোগ্রাম থাকবে এবং সেই প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করছেন স্বয়স্ফূর্তভাবে। নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিক লীগ, শ্রমিক দল, শ্রমিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন কিন্তু দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন যে সমাবেশটির আয়োজন করেছে, অসংখ্য ট্রাক শ্রমিক এখানে উপস্থিত হয়েছে এবং তারা সবাই স্বয়স্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। সকাল 10টায় কিন্তু নগরীর সোহেল চত্বরে একটি সমাবেশ এবং র্যালির আয়োজন করেছিল। এখানে যে ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা কালাম মোল্লার নেতৃত্বে কিন্তু এই শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে কিছুক্ষণের মধ্যে বক্তৃতা করবেন এখানকার স্থানীয় এবং কেন্দ্রীয় বরিশাল জেলা এবং মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তৃতা করবেন। এই জন্য এখানে তারা সবাই উপস্থিত হয়েছেন। প্রচন্ড রোদ্দুর মধ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে শ্রমিকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাদের সবার একটাই লক্ষ্য, একটাই আশা, সেটা হচ্ছে যে শ্রমিকদের অধিকার আদায়। শ্রমিকরা যে পরিমাণের গায়ের ঘাম ঝরিয়ে আমাদের জন্য কাজ করে থাকেন, কিন্তু তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকেন সবসময়, এরকমটা আমাদের কাছে বলে আসছেন। তারা তাদের সেই ন্যায্য অধিকার এবং মজুরি আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন। এই ছিল মোটামুটি বরিশালের মে দিবসের সর্বশেষ। আমরা এখন ফিরছি স্টুডিওতে। দর্শক, মে দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত বিভিন্ন সমাবেশ এবং অন্যান্য কর্মসূচির খবর জানছিলাম সহকর্মী ফিরদৌস সোহাগের কাছ থেকে। এখনো ন্যায্য মজুরি, কাজের সময়সীমা, নির্দিষ্ট ছুটি ও নিরাপত্তা সংক্রান্ত অনেক অধিকারের ব্যাপারে অবগত নন শ্রমজীবীরা। এতে অনেক ক্ষেত্রেই শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য অধিকার থেকে, আর তাই সচেতনতাকে প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। কাজ চলছে কাজের মতো, অন্যদিকে কেউ কেউ বসে আছেন কাজের অপেক্ষায়, না হলে জুটবে না খাবার। আরেক দল ছুটছেন নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু এসব শ্রমজীবী মানুষেরা কি জানেন শ্রম আইন বা সেখানে তাদের দেওয়ার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে? অধিকার আছে আপনার, কিছু বিষয় আছে, এগুলা কি আপনি জানেন? না, এত বিষয় জানি না। নিজে টাকাতে চিকিৎসা করি, মালিকের কন্ট্রাক্টরের কোনো টাকা দেয় না। কিছু দেওয়ার পর আর খালাস, আর ওইটা নিয়ে কিছু বলে সপ্তাহে ছুটি, এইগুলো বাদে যে বাড়তি ছুটি ওটি আর পাইনি। নানা ক্ষেত্রে অধিকাংশ শ্রমজীবী মানুষই জানেন না কর্মক্ষেত্রে তাদের অধিকার সম্পর্কে। আর অধিকার আদায়ে সর্বাগ্রে প্রয়োজন সচেতনতার। আর এই সচেতনতা তৈরিতে দরকার সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ। শ্রম অধিকারের ব্যাপারে সচেতন করতে বেসরকারি বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ নিলেও এক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা। ভয়ভীতির পরিবেশ একটা, আরেকটা হচ্ছে যে ওরকম কোনো উদ্যোগও কিন্তু দেখা যাচ্ছে না। অনেক বেসরকারি সংস্থা আইনি সচেতনতা প্রকল্পগুলো আছে, যেটার মাধ্যমে তারা শ্রমিকের কাছে যাচ্ছেন তাদের অধিকার সম্পর্কে জানানোর জন্য। কোনো মামলা নিষ্পত্তি না হওয়া, মামলা নিষ্পত্তি হতে হতে আরো দুস্থ অবস্থায় পড়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো। তো সেখানে শ্রম আদালতের উপর একটা বিশেষ নজরদারি হয়তো হতে পারে। অবশ্য বিভিন্ন উদ্যোগের কথা জানালেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সাপ্তাহিক হিসেবে অনেক ফ্যাক্টরি থেকে একদম সাধারণ 20 জন 30 জন শ্রমিক, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ দিই এই শ্রমিকদের রাইটসের সম্পর্কে। আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে অনেক সচেতনতার সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিচার সংক্রান্ত আইন কিছু অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আরেকটু যুগোপযোগী করা যায় কিনা, যাতে ন্যায় বিচার পেতে সহজ হয়।
শ্রমিকদেরকেই সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে। লেবার ফোর্স সার্ভে 2010 এবং আন্তর্জাতিক শ্রমিক সংস্থার জরিপ ও সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 5 কোটিরও বেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। রংপুরে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় জমজমাট মিঠাপুকুর, পীরগাছা এবং কাউনিয়া উপজেলার গ্রামগুলো। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন দল নয়, সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে বেছে নেবেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চতুর্থ দফার নির্বাচনকে ঘিরে রংপুরের গ্রামগুলো আবারও প্রচার প্রচারণায় মুখরিত। এখন প্রথম 3 দফার নির্বাচনে এই অঞ্চলের কোথাও কোনো সহিংস ঘটনা না ঘটায় চতুর্থ দফার নির্বাচনেও এই অঞ্চলের ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ, উদ্দীপনার জোয়ার বইছে। ভোটাররা বলছেন এলাকাকে মাদকমুক্ত এবং রাস্তাঘাট সহ উন্নয়নে কাজ করবেন যারা, তাদেরকেই বেছে নেবেন তারা। বিদ্যুৎ, রাস্তাঘাট এগুলোর জন্য যদি যে ব্যক্তিটা আমাদের পাশে এসে দাঁড়াবে তাদেরকে আমরা নির্বাচিত করব। মাদকদ্রব্যকে উৎখাত করতে পারবে, এগুলোর সমাধান যেই করতে পারবে সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করব। ভোট দিয়ে আমরা এমন একটি ব্যক্তিকে জয়যুক্ত করব তিনি যেন আমাদের সুখে দুঃখে এবং পাশে থাকতে পারে। গ্রীষ্মের গরমকে উপেক্ষা করে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সরকার দলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিরোধীরা জানালেন নানা আশঙ্কার কথা। শতভাগ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করব, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করানোর চেষ্টা করব, মাদকমুক্ত সমাজ গড়ানোর চেষ্টা করব। আশাবাদী আমি নির্বাচনে বিজয় লাভ করব। আমি 100% নিশ্চিত যে আমার দল বিজয় অর্জন করবে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। নির্বাচন বর্তমান ক্ষমতাসীন দল তো একটা বুঝতেইছেন, এনারা একটা কথাই বলতেছে যদি ভোটের কথা বলো তো পুলিশকে ধরে দেবো, আবার মিশে কলম বাহির করিয়ে আবার নাম লেখে যেটা থানায় পাঠাইতেছি। নির্বাচনী কর্মকর্তা জানালেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, প্রশিক্ষণের কার্যক্রম চলছে। নির্বাচনী দ্রব্য সামগ্রী যা যা ঢাকা থেকে আসার দরকার সেগুলো আমাদের এসে পৌঁছেছে। মিঠাপুকুর, পীরগাছা এবং কাউনিয়া 3টি উপজেলার 24টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 141 জন সহ সাধারণ ও সংরক্ষিত মেম্বার পদে মোট 1212 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, এই মুহূর্তে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, যে ফুলবাড়িয়া ইউনিয়ন, সেই ফুলবাড়িয়ার যে বাজার, সেই বাজারে রয়েছি। এখানে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনের প্রচারণা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, এখানে সকল প্রার্থীদের, বিভিন্ন প্রার্থীদের কিন্তু এখানে সমর্থকরা রয়েছে। তারা কিন্তু আসলে তাদের প্রার্থীর পক্ষে কিন্তু ভোট চাইছে মানুষের কাছে। এখানে বাজারে যেহেতু সব ধরনের মানুষই আসেন এখানে তাই এখানে প্রচারণাটা চালাতে খুব সহজ হয়। এই জন্যই কিন্তু তারা সকাল থেকে এখানে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে এই ইউনিয়নে কিন্তু 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং প্রায় 50-এর মতো কিন্তু মেম্বার প্রার্থী রয়েছে। এই 4 জন যে আপনার চেয়ারম্যান প্রার্থী রয়েছে এর মধ্যে একজন আওয়ামী সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকে, এছাড়া একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে আওয়ামী লীগের, এবং বিএনপির একজন প্রার্থী এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে। তো আমি জানিয়ে রাখি যে এই 4 জন প্রার্থীর মধ্যে কিন্তু 2 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে যিনি এর আগেও কিন্তু চেয়ারম্যান ছিলেন এখানের। একজন বিএনপির যিনি চেয়ারম্যান, এখনো কিন্তু চেয়ারম্যান আছেন, এই মেয়াদ শেষ হয়েছে এবং নতুন করে আবার নির্বাচন করবেন। তো একটু জানিয়ে রাখি যে এইখানে এই এলাকার কিন্তু একটু নির্বাচনী প্রচারণাটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা যেটি আগে দেখতে পেতাম যে মানুষ হাঁটাহাঁটি করে বা দলভেদে হেঁটে যেই মিছিলের মাধ্যমে যে প্রচারণা চালায় সেটি কিন্তু এখন এখানে বেশি এটা লক্ষ্য করা যায়নি। এখানে আমি যেটি দেখতে পেরেছি যে এই এলাকার মানুষগুলো, এখানে কিন্তু যুবকরা রয়েছে যারা বা বিভিন্ন বয়সী মানুষরা, এরা কিন্তু মোটর সাইকেলে করে কিন্তু তাদের প্রার্থীর পক্ষে কিন্তু প্রচারণা চালায়। এবং এটা আমি যেটা জানতে পেরেছি যে সাধারণত দুপুরের পর থেকে আস্তে আস্তে যখন বেলাটা গড়িয়ে বিকেল আসে, বিকেলের দিক থেকে সাধারণত প্রচারণাটা একটু বাড়তে থাকে, জমজমাট হয়ে ওঠে। তো এই প্রার্থীদের মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এই এলাকার কোনো প্রার্থীর সমর্থকদের মধ্যে কিন্তু কোনো সংঘর্ষ বা কোনো হাঙ্গামে আমি দেখতে পাইনি বা খবর পাইনি। তো এখানে প্রার্থীর যে সমর্থকরা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা বলছে যে শান্তিপূর্ণভাবেই কিন্তু সব প্রার্থীরা এখানে তাদের প্রার্থীর সমর্থকরা কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এবং তবে এখানে যে আওয়ামী সমর্থিত প্রার্থী রয়েছে এবং সরকার দলীয়, অর্থাৎ সরকার দলীয় যে প্রার্থী রয়েছে তাদেরকে মাঠে ময়দানে একটু ভালোই দেখা যাচ্ছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানের যে সাধারণ মানুষরা রয়েছে, ভোটাররা রয়েছে, তাদের যে প্রার্থী বা
যিনি এখানে নির্বাচিত করবে যাকে তাকে বিবেচনা করা হচ্ছে কয়েকটি দিক থেকে। তো তারা বলছে যে যেই প্রার্থী তাদের এই এলাকার কয়েকটি সমস্যা, যেটি কমন সমস্যা আপনি জানেন যে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট এবং গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যা সমাধান করবে যিনি তাকে তারা নির্বাচিত করবেন। এছাড়া এখানে যে বাজারটি রয়েছে এটি ফুলবাড়িয়া বাজার কিন্তু এখানে বেশ ভালোই জমজমাট হয়ে থাকে এবং এখানে সব ধরনের কিন্তু পণ্য কেনা বেচা হয়। এই বাজারে তারা সংস্কার চাচ্ছে, যেহেতু এই বাজারে তাদের আসতে হয় সংস্কার চাচ্ছে এবং তাদের যে প্রার্থীরা রয়েছে সব প্রার্থীরাই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা নির্বাচিত হলে এই বাজারকে সংস্কার করবে। তো ফাহমিদা, এখন এই ফুলবাড়িয়া বাজারের নির্বাচনী প্রচারণার খবর ছিল এই। দর্শক, গাজীপুরে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সময় সংবাদে আরো থাকছে, টাঙ্গাইলের নিখিল চন্দ্র হত্যা মামলায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক, হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজও থাকছে একটি রিপোর্ট। বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতের কারণে এ সময় পদ্মার মাওয়া প্রান্তে কাজ করা কঠিন হবে। তাই গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় জাজিরা প্রান্তে নতুন করে তৈরি করা চ্যানেলে চলবে পাইলিং এর কাজ। শিগগিরই বিশ্বের সর্বোচ্চ শক্তিসম্পন্ন নতুন একটি হ্যামার যোগ হলে কাজে গতি আসার আশাবাদ সংশ্লিষ্টদের। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের ডিসেম্বরে মূল সেতুর কাজ শুরু হয় মাওয়া প্রান্তে। তবে বর্ষার সময় যতই ঘনিয়ে আসছে নদীতে বাড়ছে স্রোত। পদ্মার প্রবল এই স্রোতকে বিবেচনা রেখে তাই পরিবর্তন করতে হচ্ছে কর্মপরিকল্পনায়। প্রতিটি পিলারের জন্য নদীর তলদেশে বসাতে হবে 6টি করে পাইল। মাওয়া প্রান্তের 7 ও 6 নম্বর ব্লকে 3টি করে পাইলের অর্ধেকেরও বেশি প্রবেশ করানো হয়েছে। বাকি 3টি পাইলের কাজ এই বর্ষার আগে করা কঠিন বলে এবার জাজিরা প্রান্তে শুরু হয়েছে কাজ। জাজিরার 39 নম্বর ব্লক দিয়ে পাইলিং এর কাজ শুরু হবে। এর মধ্যে 37 ও 38 নম্বর ব্লককেও কাজের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। চলছে আরো বেশ কয়েকটি টেস্ট পাইলের কাজ। এখানে আরেকটা কারখানা হচ্ছে ট্রাসের জন্য, সেই ট্রাসের ফেব্রিকেশন কারখানায় পুরো ট্রাসটা করা হবে, করে আমরা লোড দিয়ে এটাও আমরা দেখবো যে আমাদের কি হচ্ছে। এটা একটা ট্রায়াল ফেব্রিকেশন এখানে হবে, এটা পার্সিয়াল কাজ এখন চায়নাতে হচ্ছে। এছাড়া নদীর তলদেশের অবস্থা বিবেচনা করে মূল পিলার বসানোর জন্য এক একটি পাইলের চূড়ান্ত গভীরতা কত হবে সেটি এখনো নির্ধারণ করা যায়নি। তবে কাজের গতি বাড়বে নতুন হ্যামার আসার পর। নির্ধারিত সময় কাজ করতে গেলে আমাদের কন্টিনজেন্সি প্ল্যানে আমরা দেখলাম যে না, আমরা এখানে আমাদের একটু মনে হচ্ছে ক্রিটিক্যাল আইটেম। এই ক্রিটিক্যাল আইটেমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা হ্যামারের সংখ্যা বাড়াচ্ছি। ছোট হ্যামার এবং বড় হ্যামার দুটোই বাড়ানো হচ্ছে, ফ্লোটিং ক্রেন বাড়ানো হচ্ছে। 2018 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর উদ্বোধনের কথা। সেই অনুযায়ী আগামী বছরের মধ্যে পাইল ড্রাইভিং এর সব কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে। খুব আগ্রহ নিয়ে পদ্মা সেতুর খোঁজ যারা নিয়মিত রাখেন তাদের অনেকেরই প্রশ্ন, কবে শেষ হবে সেতুর কাজ। সংশ্লিষ্টরা বলছেন লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়েই এগুচ্ছে কাজ। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কাজ যেমন বেশি হয়েছে, তেমনি কাজ করতে করতেই নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আর এইসব ক্ষেত্রে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে সমস্যার সমাধান করে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। আবারও মে দিবসের খবর। কাজের সুবিধাজনক পরিবেশ আর চাকরির নিরাপত্তা যে কোনো চাকরির অপরিহার্য অংশ। তবে আমাদের দেশে বেশিরভাগ বেসরকারি চাকরিজীবীদের চাকরির কোনো ধরনের নিরাপত্তা নেই বললেই চলে। আর সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই কর্মীদের কাজের মানসিক পরিবেশ নিয়ে ভাবেন না কেউ। এ নিয়ে অভিযোগ করার মতো নেই কোনো সংগঠন কিংবা সংস্থা। প্রিন্স আরেফিনের ক্যামেরায় পারমিতা হিমের রিপোর্ট। অন্যদের রাঙানোই তাদের পেশা। নিজের সাদা কালো জীবনকে পুষে রেখে রং বাড়ান অন্যের জীবনে। রাজধানীর অলিতে গলিতে চোখে পড়ে এরকম হাজারো বিউটি পার্লার। মেয়েদের কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে এটি।
কিন্তু এই নারী শ্রমিকদের কাজের পরিবেশ কতটা নারী বান্ধব এ নিয়ে কারো কোনো ভাবনা নেই। রান্না বাড়া করে খাবার সব গুছাই টুসাই নিয়ে তারপরে বাচ্চা নিয়ে তারপরে আসতে হয়। সারাদিন এখানে বাচ্চা থাকলেও অনেক সময় অনেক ঝামেলা হয়, ক্লায়েন্ট থাকে বা মালিক থাকলে সে অনেক সময় করে, কোনো নিশ্চয়তা নাই। এখানে আজকে আসছি, কালকে মালিক একটা কিছু বললেই আমরা চলে যাইতে আমরা বাধ্য। কিন্তু আমরা যে একটা ধরেন আমাদের সংগঠন থাকলে কিন্তু আমাদের ভালো হইতো। আসিফ একসময় চুক্তিভিত্তিক কাজ করতেন একটি বেসরকারি ব্যাংকে। শোনা যাক তার অভিজ্ঞতা। প্রেশারটা থাকতো এরকম, টার্গেট আনতে হবে, উইদাউট টার্গেট নো স্যালারি, বাট আমাদেরকে মেনটেন করতে হবে কিন্তু অফিস টাইম, অফিস ডেকুরাম, এন্ট্রি লেভেল, মিডল লেভেলে যারা জব করছে তারা যে অনেক সময় মানসিকভাবে হ্যারেস হচ্ছে, এই জিনিসটাও কিন্তু একটা টর্চার। তো এইটার বিরুদ্ধে কেউ বলার নাই, বলতেছে না, এটা বলা উচিত। তাপমাত্রা তখন 38 ডিগ্রি সেলসিয়াস। এই ভারী পোশাক আর বুট পরেই রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাজ করছেন ট্রাফিক পুলিশেরা। 8 ঘন্টা, সেখানে 9 ঘন্টা 10 ঘন্টাও করতে হয়। হ্যাঁ, গরমের মধ্যে তো করতেই হবে কাজ। টিভি দেখলে কানে আওয়াজ জোরে না দিলে শুনতে পাওয়া যায় না অনেক সময়। হ্যাঁ, অনেক কানে প্রবলেম হয়। রাজধানীতে এমন আরো অনেক পেশাজীবী আছেন যাদের কাজের পরিবেশ কিংবা কাজের নিরাপত্তা নিয়ে আমরা বছরের একটা দিনও আলোচনা করি না। এদের নিয়ে নেই কোনো ধরনের জরিপ, কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা কোনো পরিসংখ্যান। পুরো পৃথিবীতে যেখানে কর্মীদের কাজের সাথেই তাদের কাজের পরিবেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেখানে আমাদেরকে এখনো সময় আসেনি এসব নিয়ে ভাববার। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। 21 শতকের আজকের দিনও নারী পুরুষের মজুরি বৈষম্য যেন খুব স্বাভাবিক ব্যাপার। এখনো পুরুষের তুলনায় গড়ে অর্ধেক মজুরিতে কাজ করছেন নারী শ্রমিকরা। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। দিনাজপুর, বগুড়া এবং মৌলভীবাজার থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ আমলে মৌলভীবাজারের পাহাড়ি টিলাগুলোতে চা বাগান গড়ে তুলতে অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দরিদ্র শ্রমিকদের নিয়ে আসে ইংরেজরা। এরপর থেকে বংশ পরম্পরায় আজও শ্রমঘন এই কৃষি পণ্য উৎপাদন করে চলেছেন তারা। মৌলভীবাজারের নিম্ন আয়ের এই শ্রমিকদের মধ্যে অর্ধেকের বেশি নারী শ্রমিক। কিন্তু ঘর থেকে কাজের জায়গা, সুযোগ সুবিধার ক্ষেত্রেও পিছিয়ে আছেন সেই নারী। তবে নারী শ্রমিকদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন চা শিল্প শ্রম কল্যাণ বিভাগের কর্মকর্তা। নারী শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে সেভাবে সুযোগ সুবিধা ওনারা পায় না, চিকিৎসা সুবিধা এগুলা পাইতেছে না। ধূমপান এবং মদপানের মাধ্যমে যাতে তারা টাকা পয়সার অপচয় নষ্ট না করে, সেই টাকা দিয়ে যেন বাড়িতে পরিবার পরিজনের জন্য, বিশেষ করে শিশু এবং শিশু মায়েদের জন্য যাতে ভালো মানের খাদ্য এবং যোগান দেয়, সেই জন্য আমরা পুরুষদেরকে উদ্বুদ্ধ করে থাকি। একইভাবে দিনাজপুরের চালকলগুলোতে কাজ করছেন হাজার হাজার নারী শ্রমিক। পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এসব কারখানায় নারী শ্রমিকরা কাজ করছেন দিনরাত। কিন্তু শ্রমিকদের অভিযোগ, এত পরিশ্রমেও মিলছে না পুরুষের সমান মজুরি। আমরা ছেলে মানুষ সমান কাজ করি, আমাদের মজুরি কম। আমরা মেয়ে মানুষ, আমাদের হাজিরা কম। ছেলেদের চাইতে মেয়েদের অনেক বেতন কম দেওয়া হয়। ছেলের সমান তো আমাদেরকেও তো দিবে, কিন্তু আমরা কেন পাই না? আমার যদি ওদের সাথে মজুরি ঠিক মতন দেয় তা আমরা বাল বাচ্চা নিয়ে চলতে পারি। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 1800 চাতাল কল রয়েছে, যেখানে প্রায় 60,000 শ্রমিক কাজ করছেন। মজুরির হার নিয়ে অসন্তোষ নারী ও পুরুষ উভয় শ্রমিকের মাঝে থাকলেও পুরুষের তুলনায় অর্ধেক মজুরি পাচ্ছেন নারীরা। সাবিহা নিপা, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, খুলনার নৌঘাটগুলোতে ইজারাদারদের স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষের ভোগান্তি। টোলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। টাঙ্গাইলে নিখিল চন্দ্র হত্যা মামলায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সকালে মধুপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে গোপালপুর পৌর জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া, বিএনপি কর্মী ঝন্টু ও মধুপুরের এক মাদ্রাসার অধ্যক্ষ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গতকাল রাতে নিখিলের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। স্বজনরা জানান, গতকাল দুপুরে ডুবাইল বাজারে নিখিল চন্দ্র জোয়ারদারের দোকান থেকে তাকে বের করে কুপিয়ে হত্যা করে 3 যুবক। ধর্ম নিয়ে কটূক্তি করায় 2012 সালের একটি মামলায় নিখিল 24 দিন কারাভোগ করেন। ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর আইএস দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে দাবি করা হয়।
এ পর্যন্ত 3 জন সন্দেহভাজনকে আটক করেছি। এরা হলো গোপালপুর জামাতের সেক্রেটারি বাদশা, আর মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল আমিনুল ইসলাম, তাকে গ্রেপ্তার করেছে মধুপুর থেকে, এবং একজন বিএনপি কর্মী আছেন জন্টু। এই 3 জনকে ভোরের দিকে আমরা আটক করে নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অম্লান রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বাঙালির ঐতিহ্য, বৈশাখ ও বাংলা সন উৎসব আয়োজনে এ আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও কূটনীতিক সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া। অনুষ্ঠান শেষে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে নিজস্ব সংস্কৃতি বিকাশে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। বাংলাদেশের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ তুলে ধরে তার পরিচালনা করে এবং এটা আরো বেশি প্রসারিত হোক, সেটি আমি কামনা করি। আগামী 2-1 দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে আরও কিছুদিন রাজধানী ও এর আশেপাশের জেলাগুলোর তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। তাপমাত্রার টেন্ডেন্সিটা ফলিং আছে, তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু কমে গেলেও একদম সারা দেশ থেকেই তাপপ্রবাহ উঠে যাওয়ার সম্ভাবনা খুব কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি কম থাকে তাহলে মানুষ একটু গরম বেশি অনুভব করে। বগুড়া, ঢাকা, সিলেট এবং চিটাং ডিভিশনের কোথাও কোথাও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। প্রচন্ড গরমে হাসপাতালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আগামী 2 দিনে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। SM রাশেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে কুষ্টিয়ার তাপমাত্রা। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। হাসপাতালে নির্দিষ্ট রোগী থেকে 3 গুণ বেশি রোগী রাখতে হচ্ছে। এতে জায়গা সংকটে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব রোদের তাপ চলতে খুব কষ্ট হচ্ছে। উপরে থাকতে ভালো লাগছে না, পানি থাকলে ঠান্ডা লাগছে। ঘরে বসা যাচ্ছে না, তাই আমরা বাইরে আসছি বাতাস খাওয়ার জন্য। আবহাওয়াই গরম, একটু বাতাস মাতাস যে আসে ওগুলাই গরম। কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও পানিবাহিত রোগে। পানির মতো পায়খানা করছে, আজকে 10 দিন মতো অতিরিক্ত গরম পড়ছে, এজন্য মানে বাচ্চারা সহ্য করতে পারছে না পেটে, এজন্য মানে অতিরিক্ত পায়খানা করছে খালি একভাবে, আর বমি করছে। গরমে অসাবধানতার কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর এই তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানান আবহাওয়া কর্মকর্তা। 1 মাস থেকে শুরু করে 1 বছরের শিশু, 2 বছরের শিশু এরকম রোগীর সংখ্যাও প্রচুর বাড়ছে আমাদের এখানে ডায়রিয়ার। তো আমরা আমাদের সীমিত জনবল দিয়ে যতটুকু সম্ভব স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কুষ্টিয়া জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার তীব্রতা ক্রমেই বাড়ছে কুষ্টিয়া জেলায়। চলতি মৌসুমে শুক্রবার কুষ্টিয়া জেলায় তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, কুষ্টিয়া। খুলনার ঘাটগুলোতে চলছে অরাজকতা। ইজারাদারদের যাচ্ছে তাই ব্যবহারে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পারাপাড়ায় সরকার নির্ধারিত টোল নেয়ার পরিবর্তে নিজেদের ইচ্ছে মতো টোল আদায় করছে তারা। এ ব্যাপারে বারবার অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। খুলনা নগরীর সাথে লাগোয়া ব্যস্ততম রূপসা নদীর ঘাট। রাজধানী ঢাকা ও বরিশাল সহ অন্তত 5টি জেলার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এই ঘাট। সাধারণ মানুষের অভিযোগ, ট্রলার চালকদের ঝক্কি পেরিয়ে টোলঘরের বেষ্টনীতে পৌঁছাতেই শুরু হয় হয়রানি। টোলঘর পার হতে জনপ্রতি 1 টাকা লাগলেও হাতে ছোট কিংবা বড় কোনো কিছু থাকলেই আদায় করা হয় অতিরিক্ত 20 থেকে 150 টাকা পর্যন্ত। দোলনা ওই পাশে 40 টাকা দিয়ে ছাড়া আসছি, এই পারে আসলেই 60 টাকা। ইউপিএস নিয়ে আসলে আমার কাছে 60 টাকা চাই। অল্প কটা মাছ নিয়ে এসেছি, তা সে আমার কাছে 20 টাকা রাখছে বেশি। আমার তো 20 টাকা দেয়া লাগবে ঘাটে,
আমি কোনো টাকা দেবো না, কোনো টাকা দিয়ে দাও, নাহলে ভ্যান যাইতে দেবো না। তবে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন টোলঘরের দায়িত্বরত কর্মচারীরা। অভিযোগটা সত্য না, প্রতি কার্টুন হচ্ছে ওষুধ 20 টাকা, আপনার কাছে চার্ট আছে, ফ্যান 5 টাকা, একটা মানুষ 1 টাকা, তখনই আসলে টাকাটা অতিরিক্ত অর্থ আদায়ের একটা আমাদের উপরে আসে, মানে অভিযোগটা আসে। এদিকে ভারপ্রাপ্ত সিটি মেয়র অভিযোগ স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আসলে এরকম অভিযোগ আমাদের কাছে আসছে, বাট আমরা এবার যেটা চাচ্ছি আর কি, যে আমরা যদি কোনো দরদাতাকে যদি আমরা রূপসা ঘাট দিয়ে দিই, আমরা টোল চার্ট এবার আমরা ওখানে দিয়ে দেব। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হয় 1.5 লক্ষ মানুষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পটুয়াখালীতে বাস চাপায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 6:30টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেলের 2 আরোহী নানানাতি নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 10 যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। ভোর থেকে নদীতে মাছ ধরা শুরু করেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। সামান্য কিছু মাছ পাওয়া গেলেও তা আড়তদারদের চাহিদা মেটাতে পারছে না। জেলেরা আশা করছেন সামনের দিনগুলোতে নদীতে মাছ পাওয়া যাবে। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম সবগুলো নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। রাত্রে 3টাতে শুরু করছি, মাছ নাই গাঙ্গে। আজকাল নামছে অভিযান শেষ, এটা মাছ পেলে আমরা মনে করেন না যে কষ্ট পোষাইতো। জেলেরা মাত্র 2-4টা করে জেলেরা মাছ পাচ্ছে, আমাদের ব্যবসা কি হবে? দেশের বাইরের খবর। তীব্র গরমে নাকাল ভারতবাসী। একদিকে গরম, অন্যদিকে পানি সংকট। ভারতীয় গণমাধ্যমগুলোর হিসেব অনুযায়ী এই গরমে গত 1 মাসে কমপক্ষে 300 জনের মৃত্যু হয়েছে। প্রখর রোদে শুকাতে শুরু করেছে গঙ্গার পানিও। 40 ডিগ্রি সেলসিয়াসের এই গরমে পানি সংকটের কারণে তৃষ্ণা মেটানো এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ভারতে। শনিবার শিলিগুড়িতে পানির জন্য লম্বা লাইন ধরে স্থানীয়রা। পানি की स्थिति बहुत खराब है। খুবই খারাপ পরিস্থিতি এখানে। কোনো বাসায় পানি নেই। টিউবওয়েল থেকে যে পানি পাওয়া যাচ্ছে তা যথেষ্টও নয়, খাবার যোগ্যও নয়। খাবার পানির অভাবে অসুস্থ হতে শুরু করেছে সবাই। कहीं कहीं है कहीं नहीं है, वो भी काम का नहीं है। পানির খোঁজে বহুদূর পথ পাড়ি দিচ্ছে লোকজন। পানির অভাবে খরায় মাঠের পর মাঠ ফসল নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় 10,000 কৃষক এবার চরম ক্ষতির মুখে পড়েছে। কর্ণাটকেও পানির সংকট তীব্র হয়ে দাঁড়িয়েছে। একের পর এক নদী শুকাতে শুরু করেছে সেখানে। গরমে মারা পড়ছে প্রচুর মাছ। ভীমা নদী শুকিয়ে গেছে, এখানে কোনো পানি নেই। পানি আনতে 3-4 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে আমাদের। সবচেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গঙ্গা নদীর পানি শুকিয়ে যাওয়া। এলাহাবাদে গঙ্গার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এ নিয়ে এখন শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে নদীতে কোনো পানিই নেই। পানি এতই কম যে মানুষ খুব সহজে হেঁটে নদী পার হচ্ছে। পানির কষ্টের পাশাপাশি সবাই দুশ্চিন্তায় ভুগছে এখানে। এই অবস্থায় সবাইকে পানির ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বলছে ভারত সরকার। সচেতনতা বাড়াতে শনিবার মোরাদাবাদ শহরে স্কুল ছাত্ররা একটি র্যালি বের করে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে তারা পানির অপচয় না করতে সবার প্রতি আহ্বান জানান। একদিকে পানি সংকট, অন্যদিকে তীব্র দাবদাহ। শনিবারও তেলেঙ্গানা, ওড়িশা সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। গেল সপ্তাহে বিহারে অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যুর পর সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত বিহারে রান্না কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গরমে গ্রামের মানুষের স্বস্তির জন্য সরকারি সহযোগিতার তাগিদ জানিয়ে কমপক্ষে 150 শীর্ষস্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। লা লিগার খবর। জমে উঠেছে স্প্যানিশ জায়ান্টদের শ্রেষ্ঠত্বের লড়াই। ক্ষণে ক্ষণে রং বদলানোর রাতে শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্বাগতিক রিয়াল বেতিসকে 2-0 গোলে হারিয়েছে কাতালানরা। 36 ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ 85 পয়েন্ট। সমান ম্যাচে সমান সংগ্রহ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। রোজি ব্লাঙ্কোসরা 1-0 হারিয়েছে রায়ো ভায়াকানোকে।
ঘন্টায় ঘন্টায় বদলেছে লিগ টেবিলের চিত্র। কয়েক ঘন্টার জন্য হলেও টেবিলের শীর্ষস্থানটি দখল করে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এমন অবস্থায় তুলনামূলক দুর্বল দল রিয়াল বেটিসের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। টেবিলের নাটকীয় চিত্র বদল হয়তো চাপে ফেলে দিয়েছিল এনরিকের শিষ্যদের। তাই তো লিগে গেল 2 ম্যাচে 14টি গোল করা কাতালানদের আগ্রাসী আক্রমণ ভাগ খুঁজে পাওয়া যায়নি ম্যাচের প্রথমার্ধে। তবে কাতালানদের রক্ষণ ভাগে ঠিকই পরীক্ষা নিয়েছিল রিয়াল বেটিস। 36 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ডিফেন্ডার হাইকো ভেস্টারম্যানকে। 10 জনের বিগ গ্রিনসদের বিপক্ষেও অনুজ্জ্বল ছিল মেসি সুয়ারেজরা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচের গোলে লিড পায় এনরিকের শিষ্যরা। অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। 74 মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেও 81 মিনিটে ভুল করেননি আসরের সর্বোচ্চ গোলদাতা। লিগের 35তম গোলটি করে বার্সেলোনাকে 2-0 গোলে লিড এনে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ফলে টেবিলের শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এদিকে শিরোপার লড়াইয়ে দুর্দান্তভাবে টিকে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে বস সিমিওনির অনুপস্থিতিতে রায়ো ভায়াকানোর বিপক্ষে সেরা একাদশের সুযোগ পায় রোজি ব্লাঙ্কোসদের সাইড বেঞ্চের ফুটবলাররা। সফরকারীদের রক্ষণ ভাগের পরীক্ষা নিলেও গোল বঞ্চিত থেকেই প্রথমার্ধ শেষ করে সিমিওনির শিষ্যরা। একটি হোঁচট আর শিরোপার লড়াই থেকে বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যানের কঠিন এই শঙ্কায় দ্বিতীয়ার্ধে সেরা একাদশে বেশ কিছু পরিবর্তন আনে স্বাগতিকরা। আর পরিবর্তনের সার্থকতা প্রমাণ করে মাঠে নেমে 55 মিনিটে জয়সূচক গোলটি করেন বদলির স্ট্রাইকার গ্রিজম্যান। বাকি সময় আর কোনো গোল না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। শায়লা পারভিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। রোববার জমজমাট ম্যাচের বর্ষা সাজিয়ে বসবে বড় দলগুলো। লিবার্টি স্টেডিয়ামে বিকাল 5টায় লিভারপুলের প্রতিপক্ষ সোয়ানসি সিটি। ওল্ড ট্রাফোর্ডের সন্ধ্যা 7:05 হাই ভোল্টেজ ম্যাচে লিস্টার সিটিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিন রাত 9:30টায় ম্যানচেস্টার সিটি লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। স্বপ্নের মতো একটা মৌসুম পার করছে লিস্টার সিটি। গেল মৌসুমে রেলিগেশন এড়ানোই ছিল যাদের মূল লক্ষ্য, সেই তারাই এবার স্বপ্ন বুনছে মুকুট জয়ের। ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট ক্লাবগুলোর জমকালো পারফরমেন্সের আড়ালে প্রায় ঢাকা পড়ে থাকে অন্য ক্লাবগুলো। তবে এবার সব ধারা ভেঙে দিয়েছেন ক্লদিও রানিয়েরি। তার সুনিপুণ নেতৃত্বে শিরোপা জয়ের দ্বার প্রান্তে এখন লিস্টার সিটি। 35 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিস্টার। তাদের চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম। আর মাত্র কয়েকটা ম্যাচ, তারপরেই রূপকথা রচনার হাতছানি ফক্সেসদের সামনে। এর আগে ওল্ড ট্রাফোর্ডে এ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড বাধা টপকাতে পারলেই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে রানিয়েরির দলের। তবে নিষেধাজ্ঞার কারণে জেমি ভার্ডির অনুপস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় আছেন কোচ। ম্যাচটা লিস্টারের মতো সমান গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, কারণ 34 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে ভ্যান হলের দল। এ ম্যাচে হেরে গেলে শীর্ষ 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ হয়ে যাবে তাদের। তাই নিজেদের মাঠে শেষ আশাটুকু ধরে রাখতে মরিয়া হয়ে লড়বে রেড ডেভিলরা। সে সঙ্গে এফএ কাপের ফাইনালে ওঠার আত্মবিশ্বাস তো আছেই। তবে শোয়েন স্টাইগার ও লুক শো পুরোপুরি ফিট না থাকায় না খেলার সম্ভাবনা আছে এ ম্যাচে। দু দলের মুখোমুখি পরিসংখ্যান থেকে চাপমুক্ত হতে পারেন ভ্যান হল, কারণ এখন পর্যন্ত শেষ 5 দেখায় 3বারই যে জয় আছে রেড ডেভিলদের। একবার জিতেছে লিস্টার সিটি, একটি ম্যাচ হয়েছে ড্র। রেড ডেভিলদের মতো একই লক্ষ্য ম্যানচেস্টার সিটিরও। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে হলে সেন্ট ম্যারি স্টেডিয়ামে হারাতেই হবে সাউদাম্পটনকে। সে সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য দলের হারের জন্য। তাই সাউদাম্পটনের মাঠে তাদের হারাতে বদ্ধপরিকর সিটিজেনরা। দলে বড় কোনো ইনজুরি সমস্যাও নেই, পরিসংখ্যানও আছে সিটির পক্ষেই। কারণ প্রিমিয়ার লিগের শেষ 9 ম্যাচের মধ্যে মাত্র একটিতে সাউদাম্পটনের কাছে হারের স্বাদ পেতে হয়েছিল সিটিজেনদের। তারপরও ম্যাচটা প্রতিপক্ষের মাঠে বলেই বাড়তি সচেতন থাকবে ম্যানচেস্টার সিটি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মে দিবস উপলক্ষে দেশ জুড়ে র্যালি। এখনো ন্যায্য অধিকার বঞ্চিত হাজার হাজার শ্রমিক। কর্মপরিবেশ আর চাকুরির নিরাপত্তা নিয়ে শঙ্কিত চাকুরিজীবীরা। 21 শতকেও দূর হয়নি নারী পুরুষের মজুরি বৈষম্য। এখনো পুরুষের চেয়ে কম পান নারী, বঞ্চিত হচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও। বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতে কঠিন হবে মাওয়া প্রান্তের পাইলিং, চলবে জাজিরা প্রান্তে। জমে উঠেছে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দুয়ারে প্রার্থীরা। সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি ইসির।
এবং তীব্র গরমে ভারতে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে, দেখা দিয়েছে পানি সংকট, শুকিয়ে যাচ্ছে গঙ্গার পানি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।